বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সারদাকাণ্ডের তদন্তে গতি আসতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক সাংবাদিক সম্মেলনে এর জবাব দেন চিদম্বরম। সারদাকাণ্ডে ইডির তদন্তে গতি আসতেই জনসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। চিদম্বরমের স্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। আজ তার জবাব দিলেন চিদম্বরম। তার দাবি, সারদায় লগ্নিতে আগ্রহী এক মহিলার আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন নলিনী চিদম্বরম। সারদাকাণ্ডে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তার প্রশ্ন, সারদাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেন অভিযুক্তদের নিয়ে বেশি চিন্তিত? She appeared as a professional advising a lady who was exploring some investment opportunities with Mr. Sen, and whatever remuneration was paid by check. I thought that had been clarified about 9 months ago. She was advising another lady who had a business transaction, contemplated business transaction. Chief Minister, of course, is free to make allegations. Why is Chief Minister concerned about people who are being, rightly or wrongly, I don't know, people who have been charged with wrongdoing? The Chief Minister should be concerned about the victims of the wrongdoing. Bureau Report, খবর ত্রিপুরা। জম্মু কাশ্মীরের শ্রীনগরে সেনা জঙ্গি সংঘর্ষে শহীদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক মেজর ও 2 জওয়ান। সংঘর্ষে নিহত হয়েছে 3 জঙ্গিও। জম্মু কাশ্মীরের শ্রীনগরে সেনা জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে 3 জঙ্গি। শহীদ হয়েছেন ভারতীয় সেনার এক মেজর ও 2 জওয়ান। আহত হয়েছে আরও এক সেনা জওয়ান। ঘটনা শ্রীনগরের শোপিয়ানে। গতকাল সেনাবাহিনীর কাছে খবর আসে যে শোপিয়ানের একটি বাড়িতে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। তারপরই সেনাবাহিনী ও পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। তারপরই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। আজ সকাল থেকে ফের দুপক্ষের মধ্যে গুলির বিনিময় শুরু হয়। এখনও ওই বাড়িতে 2 জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে অনুমান সেনা আধিকারিকদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এমন কোনো দুর্নীতি পাবেন না যেখানে তৃণমূল নেতাদের নাম জড়িত নেই। সারদা কাণ্ড নিয়ে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত তুলোধনা করে একথা বলেন কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি। সারদা কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত তুলোধুনো করল কংগ্রেস। রাজ্যে 3য় দফায় ভোটের আগে কলকাতায় এসে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি নাম পরিবর্তন করে দিয়ে গেলেন তৃণমূলের। যদিও সবশেষে বুঝিয়ে দিয়েছেন সরকার গড়তে তৃণমূলের সমর্থন প্রয়োজন হলে তাতে কোনো আপত্তি নেই তাদের। তৃণমূল কংগ্রেস সকলের কাছে বেশি পরিচিত টিএমসি নামে। কংগ্রেস মুখপাত্র কলকাতায় এসে বদলে দিয়ে গেলেন নামটা। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই এসএফসি শুনেছেন, কিন্তু আপনারা টিএমসি, তৃণমূল মডেল চিট। কেন এমন নামকরণ? অভিষেক মনু সিংভির দাবি, সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে রাজ্যের সমস্ত ধরনের দুর্নীতি এবং অনিয়মে উঠে আসছে তৃণমূল নেতাদের নাম। তিনি বলেন, এমন কোনো দুর্নীতি পাবেন না যেখানে তৃণমূল নেতাদের নাম জড়িত নেই। গত 2.5 বছরে কি কি অপশাসন রাজ্যে হয়েছে, নরেন্দ্র মোদীর গুজরাটের সঙ্গে এ রাজ্যের মিল কোথায়, তাও বিস্তারিত তালিকা এদিন তুলে ধরেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতা। তবে এত কিছুর পরেও কিন্তু কেন্দ্রে সরকার গঠনের প্রয়োজন হলে তৃণমূলের সমর্থন যে তারা মেনে নেবে না, তা কিন্তু একবারও বলতে শোনা যায়নি অভিষেক মনু সিংভিকে। You might have heard of the SCF, the Sarda Chit Fund. Perhaps you have not heard of the TMC, which is the Trinamool Model Chit. I come from Delhi, and in the Supreme Court, the most vehement opposition to any part of the inquiry being conducted by the CBI is coming from the state government. But why is the state government so keen to hide things? For a scam of this proportion, why are they not prepared to leave criminality to an agency like the CBI? Inquiry against you, I can't punish you and send you to jail for criminality. That can only be done by a criminal court, and it cannot be done by the state police
and they are desperately trying to protect their own, and you know the names. Members of Parliament from TMC, contesting candidates from TMC, political leaders from this state, all are involved. Anywhere you dig, any scandal you find big TMC names behind it. মনু সিংভি বললেন, মোদি আর মমতার মধ্যে কোনো পার্থক্য নেই। তার কথায় অম্বিকেশ মহাপাত্র থেকে শিলাদিত্য চৌধুরীর ঘটনায় স্পষ্ট এই সরকার কতটা অসহিষ্ণু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমা ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 12.5 কিলোমিটার জায়গায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ হয়নি। আর এই সমস্ত এলাকাগুলির পরিদর্শনে যান সিপাহীজলা জেলা প্রশাসন, সোনামুড়া মহকুমা প্রশাসন ও সীমান্ত বাহিনীর আধিকারিকরা। কথা বলেন সাধারণ মানুষের সাথে। রাজ্যের বেশিরভাগ এলাকাই সীমান্ত লাগোয়া, যার 3 দিক ঘিরে রয়েছে বাংলাদেশ। আর এই ভারত বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ অংশেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করেছে প্রশাসন, কিন্তু এখনো কিছু জায়গা বেড়ার বাইরে রয়েছে, যেগুলি এখনো বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করতে পারেনি প্রশাসন। যার মধ্যে সীমান্ত লাগোয়া মহকুমা সোনামুড়ার প্রায় 12.5 কিলোমিটার জায়গা রয়েছে, যেখানে এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি প্রশাসন। আর এই সমস্ত জায়গাগুলি আজ সিপাহীজলা জেলা প্রশাসন, সোনামুড়া মহকুমা প্রশাসন, বিএসএফ ও এনবিসিসির পক্ষ থেকে পরিদর্শন করা হয়। পরিদর্শনকারী দলে ছিলেন জেলা শাসক মিলিন্দ রামটেক, মহকুমা শাসক সুভাষিস দাস, পুলিশ সুপার স্মৃতিরঞ্জন দাস, এসডিপিও অশোক কুমার সিনহা, 29 নং সীমান্ত বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট নরেন্দ্র উড়িয়া, বাহিনীর ধনপুর বিওপির সহকারী কমান্ড্যান্ট আশুরঞ্জন রায়, কুলুবাড়ি বিওপির সহকারী কমান্ড্যান্ট পিসি শরৎ সহ নির্মাণ সংস্থা এনবিসিসির কর্মকর্তারা। পরিদর্শনকারী দলটি প্রথমে আশাবাড়ি সীমান্ত থেকে পরিদর্শন শুরু করেন এবং ধনপুর সীমান্ত পর্যন্ত পরিদর্শন করেন। জেলা শাসক মিলিন্দ রামটেক জানান, আমরা একটি জয়েন্ট প্রজেক্ট যে আইবিবি আনফেন্সড এরিয়া আছে, একটি জয়েন্ট প্রজেক্ট আমরা দিচ্ছি। এই জয়েন্ট প্রজেক্টে বিএসএফ, পুলিশ মানে এসপি সাহেব, एसडीएम साहब, एसडीपीओ আর अन्य অফিসার, বিএসএফ অফিসার্স তথা লোকাল ভিলেজার্স আছে, এটা মানে সামিল ছিল। আমরা এটা আশাবাড়ি বিওপি থেকে স্টার্ট করে একটি ধনপুর পর্যন্ত এখন এসেছি। আমরা দেখেছি अराउंड 12.5 किलोमीटर बॉर्डर सोनामुड़ा सब डिविजन अंतर्गत अनफेंसड আছে एट प्रेजेंट। এখানে আলাদা আলাদা সমস্যা আছে। 4-5টি গ্রাম আমরা ঘুরেছি, এর মধ্যে সোয়াপুর, এনসিনগর আর এরকম যেখানে যে জিরো লাইনের কাছাকাছিও বাড়িগুলো আছে। আর যে এখন যে অ্যালাইনমেন্টটা যাচ্ছে মানে 150 ইয়ার্ডস ইনসাইড দ্য আইবিবি লাইন, এই অ্যালাইনমেন্টটা বেশি হয়তো যে ভিলেজ আছে, ভিলেজ থেকে যাচ্ছে, তো কিছু বাড়ি ওদিকে থাকবে, কিছু বাড়ি এদিকে থাকবে। এটা সবাই মানে সিটিজেন সঙ্গে ওই যে গ্রামবাসী আছে ওদের সঙ্গে বসে, বিএসএফ সঙ্গে বসে আর অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে বসে হাল করা যায়। যেখানে যেখানে সমস্যা নাই, যেখানে কম সমস্যা আছে, এটাকে আমরা মানে তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করবো। এখানে এনবিসিসি যে ইমপ্লিমেন্টিং এজেন্সি আছে এটাও প্রেজেন্ট আছে। তো আমরা যাতে যেখানে সমস্যা নেই ওখানে কাজটা ধরার চেষ্টা করবো। আর যেখানে কিছু সমস্যা আসে ওখানে যে লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে, বিএসএফ তথা অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে মিলিয়ে বসে এটা হাল করা যায়। আর রাজ্য সরকারের সঙ্গে আমরা রাজ্য সরকারকেও আমরা একটি রিপোর্ট দিয়ে দেবো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে, এখানে কী কী মানে কীভাবে ফেন্সিং আমরা করতে পারবো। তারপরে যেখানে ল্যান্ড অ্যালটমেন্ট সমস্যা আছে, যেখানে খাস ল্যান্ড অ্যাভেলেবল আছে, আমরা এটাকে মানে তাড়াতাড়ি যে বিপিএল ফ্যামিলিগুলো আছে বর্ডারের মানে ফেন্সিংয়ের ওদিকে থাকবে, ওদের জন্য তাড়াতাড়ি অ্যালটমেন্টের জন্য প্রয়োজন। তো আজকে মোটামুটি এই ভিজিট যে আছে আমার মনে হয় ফ্রুটফুল হয়েছে। আমরা মানে গ্রাউন্ড রিয়ালিটি আমরা জানতে পেরেছি। আমার মনে হয় আমরা কিছু এলাকাতে আমরা তাড়াতাড়ি বর্ডার ফেন্সিং কাজটা যে আনফেন্স মানে রিমেনিং কাজ যে আছে এটা স্টার্ট করতে পারবো। পরিদর্শনকারী দলটি সীমান্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন, যদিও 0 পয়েন্টে বেড়া নির্মাণের দাবিকে উড়িয়ে দেন তারা। তবে 12.5 কিলোমিটার জায়গার বেশ কিছু স্থানে অতি শীঘ্রই বেড়া নির্মাণের কাজ শুরু করবে প্রশাসন বলে জানান মহকুমা শাসক সুভাষিস দাস।
তিনি জানান, আর বাকি জায়গার মানুষদের সাথেও কথা চলছে, কারণ এভাবে সীমান্ত ফাঁকা থাকলে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক এবং পাচারকারীদের জন্য সুবিধাজনক। বিএসএফ এর 29 ব্যাটালিয়ন এবং 115 ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম সাহেব, এসপি সিপাহীজলা, এসডিপিও সোনামুড়া এবং আমি নিজে, তার সঙ্গে বর্ডার ফেন্সিংয়ে যারা কনস্ট্রাকশন করছেন, কনস্ট্রাকশন এজেন্সি হচ্ছে এনবিসিসি, তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা আজকে সোনামুড়ার যে ইন্দো বাংলা বর্ডার, সেখানে যে সমস্ত পকেটসগুলোতে এখনও ফেন্সিংয়ের কাজ, বেড়ার কাজ কমপ্লিট করা যায়নি, সেই অঞ্চলগুলো আমরা দেখছি। এখানে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু অঞ্চল রয়েছে যেখানে কাজটাকে আমরা কমপ্লিট করতে পারবো। পাবলিকের সঙ্গে আমরা কথা বলেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের কিছু কিছু ছোটোখাটো কিছু ডিমান্ড আছে, সেগুলো যদি আমরা একটু কেয়ারফুলি সেগুলোকে সমাধান করার চেষ্টা করি, তাহলে পরে সেখানে ফেন্সিং কমপ্লিট করা যাবে। কিছু এরিয়া আছে যেখানে পাবলিক জিরো লাইনে ফেন্সিং করার কথা বলেছেন বা এই ধরনের কিছু ডিমান্ড করেছেন, তো সেখানে আমরা পাবলিককে বুঝিয়ে বলেছি যে জিরো লাইনে ফেন্সিং করা এটা সম্ভব নয় এই মুহূর্তে, কারণ এটার মধ্যে আমাদের লেভেলে এটা ডিসিশন নেওয়া এটা সম্ভব নয়। সেকেন্ড হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই প্রস্তাব দিয়েছি যে ইন সিটু অর্থাৎ যেখানে অ্যালাইনমেন্ট আছে সেখানেই বর্ডার ফেন্সিং হবে, যে যেখানটাতে আছেন সেখানটাতে থাকবেন, এরকমভাবেও আমরা প্রস্তাব দিয়েছি। এবং এটাতে আমরা দেখেছি প্রাথমিকভাবে, বিশেষ করে বক্সনগর অঞ্চলে সেখানে যে আনফেন্সড পকেটসগুলো আছে সেখানে আমরা প্রাথমিকভাবে ইতিবাচক একটা প্রতিক্রিয়া পেয়েছি। সোনামুড়াতে মানে যে সমস্ত আমরা দেখছি ইদানিংকালের মধ্যে পাচার বাণিজ্যের সঙ্গে মানে এই সাব ডিভিশনের নাম অনেকটাই জড়িয়ে আছে, এবং সেই কারণে এই যে পকেটসগুলো, খোলা পকেটসগুলো আছে, সেগুলো আমাদের জন্য সমস্যার কারণ, এবং এগুলোকে ব্যবহার করেই স্মাগলিংয়ের কাজ চলে, যেটার সঙ্গে সোনামুড়ার বহু যুবক ছেলে এটার সঙ্গে জড়িত হয়ে গেছে। ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্নের চিহ্ন মুখে দাঁড়িয়েছে। এটা আমাদের সামগ্রিক চিন্তার কারণে এই যেগুলো ফেন্সিংয়ের কাজ কমপ্লিট করা যাচ্ছে না। এটা আমি বলতে চাই যে মহকুমা প্রশাসন, ডিস্ট্রিক্ট প্রশাসন, পুলিশ প্রশাসন আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ব্যাপারে। উই আর ডিটারমাইন্ড। আমরা পাবলিকের সঙ্গে কথা বলে এই ফেন্সিং কিন্তু কমপ্লিট করতে হবে, এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এইভাবে যদি ফেন্সিং খোলা থাকে তাহলে পরে সেটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের নিরাপত্তার যে প্রশ্ন, সেই প্রশ্নের সঙ্গে এই বিষয়গুলো জড়িয়ে আছে। স্বাভাবিক কারণেই ইন্দো বাংলা বর্ডার ফেন্সিংয়ের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে আপনার এই যে জায়গাগুলি ওপেন থাকার ফলে। সেদিক থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কি করা যায়, পাবলিকের কি অসুবিধা বাস্তবে আছে, কেন অবজেকশন আসছে, সেই বিষয়গুলি সম্বন্ধে খোলাখুলিভাবে, সরাসরিভাবে পাবলিকের কাছ থেকে জানবার জন্য আজকে আমাদের এই ভিজিট আমরা করছি। কিছু জায়গাকে আমরা মোটামুটিভাবে চিহ্নিত করতে পেরেছি যেখানে খুব সাম্প্রতিক কালের মধ্যেই আমরা ফেন্সিং এর কাজ শুরু করতে পারবো। যেটা বন্ধ হয়ে আছে সেটা আমরা শুরু করতে পারবো। কতগুলো জায়গা আছে সেগুলি একটু সময় লাগবে, সেখানে মানুষজনের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করার, এবং আমরা আশা করছি যে পুরো ফেন্সিং এর কাজ, যেটা প্রায় 12.5 কিলোমিটার এখন আমাদের সাব ডিভিশনের মধ্যে এখনো বাকি আছে, সেই জায়গাটুকু আমরা কমপ্লিট করে নিতে পারবো। তবে কবে নাগাদ এই বাকি অংশের বেড়া নির্মাণের কাজ শুরু হবে তা একমাত্র সময়ই বলবে। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে সভ্যপদ গ্রহণ অভিযানে নামলো ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটি। আর এরই অঙ্গ হিসেবে এক রক্তদান শিবিরের আয়োজন করে ডিওয়াইএফআই ডুকলি বিভাগের বনকুমারী অঞ্চল কমিটি। এই রক্তদান শিবিরে মোট 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সভ্য হন, লড়াই করুন, বিকল্পের লড়াইকে তেজি করুন। এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল থেকে রাজ্য ডিওয়াইএফআই সভ্যপদ গ্রহণ অভিযানে নামছে। এরই প্রেক্ষিতে আজ ডিওয়াইএফআই এর ডুকলি বিভাগের বনকুমারী অঞ্চল কমিটি এক রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরে মোট 20 জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের তরফে জানানো হয় যে আগামী দিনেও রক্তদান শিবির জারি থাকবে। ফেডারেশন বনকুমারী অঞ্চল কমিটির উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত ছিল যে এই 2014 সালের সভাপতিকে সামনে রেখে সারা রাজ্যের মধ্যে যে রক্তের সংকট চলছে, এই সময়ের মধ্যে আমাদের বিভাগে 2টি রক্তদান শিবির ইতিমধ্যে হয়েছে, আগামীকালকে আরেকটি হবে, এবং আমরা এই বছরের মধ্যে প্রত্যেকটি অঞ্চলের মধ্যে 2-3টি করে রক্তদান শিবির করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে। এবারে 2014 সালের সভাপতিকে যে সভ্য লড়াই করুন এবং বিকল্পের লড়াই তেজি করুন, এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যব্যাপী এই রক্তদান শিবির চলছে। আমরা
মানুষকে মুমূর্ষ রোগী যাতে একজন রোগীও মারা না যায় তার জন্য আমরা রক্তদান শিবির করছি। নির্বাচন মুহূর্তে আমরা রক্তদান শিবির করেছি এবং নির্বাচনের পরও আমরা করছি এবং আগামী দিনও চলবে। এবং এই সময়ের মধ্যে আমরা চাই যে বিকল্পের যে লড়াই, এই সময়ের মধ্যে সারা দেশব্যাপী নির্বাচন চলছে, বিকল্পের জন্য আমরা এই যে একটা ধর্মনিরপেক্ষ সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং সাধারণ মানুষের জন্য আমরা কাজ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক নাশকতামূলক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একটি রাবার বাগান। প্রায় 350 রাবার গাছ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনা সোনামুড়া থানাধীন মতিনগর সীমান্ত লাগোয়া ঘিলামুড়া এলাকায়। নাশকতা করে রাবার বাগানে আগুন দেয়, তাতে একটি বাগানের প্রায় 350 গাছ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনা সোনামুড়া থানা এলাকার মতিনগরে। এলাকা সূত্রে জানা যায়, মতিনগর সীমান্ত লাগোয়া ঘিলামুড়ায় একটি রাবার বাগান রয়েছে প্রিয়তম রুদ্রপাল ও আব্দুল জলিলের। গতকাল মতিনগরেই আজগর আলী গরু নিয়ে যায় বাগানের পাশে, সেখানে তার সাথে থাকা গ্যাস লাইট থেকে বাগানে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনা সীমান্ত বাহিনীর জওয়ানরা আজ করতে পেয়ে বারণও করে। এক সময় সীমান্ত বাহিনীর জওয়ানরা আজগর আলীকে আটক করে এলাকাবাসীদের হাতে তুলে দেয়। আগুনে বাগানের বেশিরভাগ গাছই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। গতকালকে 2:35 আমার কাছে ঘিলামুড়া থেকে আমার পঞ্চায়েত মেম্বার আমার কাছে ফোন করছে, আমার বাগানের মধ্যে আগুন লাগানো হয়েছে। তাড়াতাড়ি আমি লোকজনের খবর লইয়ে এসে হয়েছি এবং পার্শ্ববর্তী আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারাও কিন্তু আইয়া দেখি যে এখানে বাগানের মধ্যে আগুন, একজন লোক আছে এখানে, লোকটার নাম হলো আলী আসগর, সেই দিকে গরু রক্ত আছে। তারপর ওই লোকটার হাতে আগুন লাগাইছে, বিএসএফ নিজে দেখে দেখে হেরে আটকে রাখছে। পরবর্তী সময় আমি আইয়া দেখলাম যে বিএসএফের সহ যে মুস্তাক ও তারা ধরে রাখছে। পরবর্তী সময় বললাম ঠিক আছে, আগে আগুনটা নিবানোর পরে যাওয়ার হইব, আমরা পরে দেখুন। এরপর দিয়ে আমরা এই বাগানে আগুন সবাই নিবান শুরু করলাম। পরবর্তী সময় ওই লোকটা এখান থেকে পালিয়ে গেছে, পরে আবার ধরে আনছে, আনার পরে দিয়া বিএসএফ কর্তৃপক্ষ এবং এলাকার জনগণের সামনে আবার সম্পূর্ণ বিষয়টা তারা খুব বাংলাতে ব্যাখ্যা দিছে। তবে 400 মতো হইব বলে আমার ধারণা আর কি, আনুমানিক। পরিমাণটা 7-8 লক্ষ টাকা যদি আমার বর্তমান রাবারের যে মূল্য ধরা যায় আর কি। আমরা যৌথ বাগান, এই আমার জলিল আমরা পার্টনারশিপ, তাদের জমি এগুলি পার্টনারশিপের বাগানটা করছিলাম আর কি। বাগানটা 5 বছর এর আগেও যদি একবার বাগানটা পুরো হয়েছিল, এই বাগানটা এলিয়া 2বার আমার সর্বনাশটা হইল আর কি। এ ব্যাপারে সোনামুড়া থানায়ও একটি মামলা করা হয়েছে। এলাকার অন্য একটি সূত্রে জানা যায়, আজগর আলীর ছেলে মুসলিম মিয়াও এই নাশকতার পেছনে মদত রয়েছে বলে জানা যায়। এই ঘটনায় মতিনগরের রাবার চাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই বাগান করতে গিয়ে এই 5 বছর কত কষ্ট করছি, খাইয়ে না খাইয়ে বাগানটা করছি। যারা আগুন লাগাইছে তারা লোক অনেক কার্য নাই। 5 বছর চলতেছে, মেসুটি কত আর 1-1.5 বছর পরে কাটা গেল গাছ, তখন এই সর্বনাশ করে দিল। এই বাগানটা স্যার পাশে আর একটা ছোট্ট একটা বাগান আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মদ্যপ অবস্থায় হাতে নাতে ধরা পড়ল ধলাই জেলা হাসপাতালের ক্যাশিয়ার ও অ্যাম্বুলেন্স চালক। আমবাসা থেকে কুলাই যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে বসেই মদের আসর। আজ আমবাসা থেকে কুলাই যাওয়ার সময় ধলাই জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্সে ক্যাশিয়ার এবং চালকের যুগলবন্দিতে চলছে বিয়ার পান। জানতে চাইলে ক্যাশিয়ার অলোক দেববর্মা জানান, ড্রাইভার খাচ্ছে তাই তিনিও খাচ্ছেন। অন্যদিকে চালক নিজেও স্বীকার করে নেন। আপনার নাম কি? আচ্ছা, না ড্রাইভারের লোক আছেন, আপনি কি কাজ করেন? কেরানি। ওই অ্যাম্বুলেন্সে যে বিয়ার খাইতেছেন, হ্যাঁ ড্রাইভার কাছে থেকে আপনি খাইছেন? দাদা আপনি কত শোনেন না, আপনার মতো শোনেন না, আমার তো শোনেন না। বিয়ার খাইতেছেন যে অন্য গাড়ি আলাদা আমবাসা থেকে মেইন ড্রাইভার কে? তো এখানে অবশেষে জানা যায়, গাড়ির আসল চালক পেছনে বসে রয়েছেন। পরে জেলা হাসপাতালের ডিডিও জটিলেশ্বর দেববর্মা জানান, ক্যাশিয়ার অফিসের কাজে গাড়ি নিয়ে গ্রামীণ ব্যাংকে গিয়েছিল, তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমি এখন শুনছি, আমি আগে শুনছিলাম না, যদিও আমাদের অ্যাম্বুলেন্সটা আজকে সরকারি কাজেই, যেহেতু ক্যাশিয়ার আপনারা বলতেছেন ক্যাশিয়ার আসলো, সরকারি কাজেই গেছিলো। এখন সরকারি কাজে যে গেছে, আসার সময় কি ঘটছে এটা তো আমি জাস্ট শুনলাম। অবভিয়াসলি আমরা এটার অ্যাকশন নিব এবং অফিসিয়ালি আজকে ডাকামো, আমি কথা ক্রিয়া সেটা, তারপর অফিসিয়ালি যা করতে হয় এগুলি স্টেপ নেওয়া হয়। অন্যদিকে ক্যাশিয়ার বাবু সাংবাদিককে ঘোষ দেওয়ারও চেষ্টা করেন।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে সভ্যপদ গ্রহণ অভিযানকে সামনে রেখে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগের দুটি পৃথক অঞ্চলে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরে মোট 88 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সভ্যপদকে সামনে রেখে ডিওয়াইএফআই রাজ্যের বিভিন্ন স্থানে নানা সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগের দুটি অঞ্চলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রথমটি হয় ডিওয়াইএফআই ব্রহ্মাছড়া গোকুলনগর অঞ্চলে, অপরটি হয় ডিওয়াইএফআই কৃষ্ণপুর অঞ্চল কমিটির উদ্যোগে। প্রথম রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় গামাইবাড়ি কমিউনিটি হলঘরে, অপরটি হয় কৃষ্ণপুর গুলাবাড়ি স্থিত গোপীবল্লভ জেবি স্কুলে। উপস্থিত ছিলেন সিপিআইএম বিভাগীয় সম্পাদক সুধীর সরকার, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ সহ অন্যান্যরা। এই দুটি রক্তদান শিবিরে মোট 88 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে ব্রহ্মাছড়া গোকুলনগর অঞ্চলে 32 জন এবং কৃষ্ণপুর অঞ্চলে 56 জন রক্তদান করেন। রক্তদান মানে জীবনদান, এবং এটা আলোচনা হয়েছে যে রক্তের বিকল্প কিছু নাই। বিজ্ঞানের অগ্রগতি ঘটেছে, কিন্তু এখনো বিজ্ঞান কৃত্রিম উপায়ে রক্ত তৈরি করতে পারছে। সেই জন্য রক্তদানের প্রয়োজনীয়তা অপরিসীম, এবং আমাদের মধ্যে হয়তো এখনো কিছু কিছু বর্তমান ধারণা আলোচনার কোনো সুযোগ নাই। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সিদ্ধান্ত করেছে যে এই সময়ে লোকসভা নির্বাচন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে রাজ্যে রক্তদানের ক্ষেত্রে কিছুটা স্বল্পতা তৈরি হয়েছে। কোথাও কোথাও ব্লাড ব্যাংকের মধ্যে রক্তদানের মধ্যে সাময়িক রক্ত পাওয়ার ক্ষেত্রে সাময়িক অসুবিধা তৈরি হয়েছে। আমরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ এবং হাসপাতালগুলো থেকে এই খবর পাওয়ার পর ডিওয়াইএফআই জরুরি ভিত্তিতে সভা করে সিদ্ধান্ত করেছে যে এপ্রিল মাসে আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোনের আবেদন খারিজ করায় আক্রান্ত হলেন কৈলাসহর টিলাবাজার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। ঘটনার খবর পেয়ে মহকুমা অফিস থেকে ছুটে আসেন ডিসিএম বিপুল দাস। কৈলাসহরের টিলাবাজার গ্রামীণ ব্যাংক শাখায় আক্রান্ত হলেন ব্রাঞ্চ ম্যানেজার নন্দলাল দেব। আক্রমণকারী শাসক দলের পঞ্চায়েত সদস্য সুন্দর আলী। ব্রাঞ্চ ম্যানেজার ইরানি থানায় মামলা করেছে এবং হাসপাতালে চিকিৎসা পরিষেবাও নিয়েছে। বেলা 2টা নাগাদ ব্যাংক শাখায় আসেন জনৈক সুন্দর আলী ও সঙ্গে ছিলেন 2 জন লোনের আবেদনকারী। নির্বাচন প্রক্রিয়া থাকায় ম্যানেজার এখন লোন দেওয়া যাবে না বলায় সুন্দর আলী ম্যানেজারকে মারধর করে এবং ব্যাংকের কাগজপত্র ও কম্পিউটার ঢিল দিয়ে ফেলে দেয়। ঘটনার খবর পেয়ে মহকুমা অফিস থেকে ডিসিএম বিপুল দাস ছুটে যান এবং পুলিশি ব্যবস্থা নিতে বলেন। অ্যাকচুয়ালি তো এটা কোনো ঘটনাই না। একটা লোনি পার্টি তার লোনের ব্যাপারে জানতে চাইছিল। ব্যাংকের লোন দিতে গেলে কিছু ফর্মালিটিস আমাদের মেনটেন করতে হবে। যেমন 2 জন লোক গ্যারান্টার হিসেবে দাঁড়া করতেছে, 2 জন লোক গ্যারান্টার হিসেবে গ্যারান্টির জায়গাতে সই করতে হবে। তো তারা আসে পরে তারা বুঝে দিয়েছি যে তোমরা তো ওই সময় দিছো না, তোমরা পরবর্তীকালে আয়ো, এখন তো ইলেকশনের পিরিয়ড চলছে, এখন তো এই সমস্ত লোনগুলো ডিসবার্স করা যায় না। আর গত ফিনান্সিয়াল ইয়ারের লোনগুলি এবার এই ফিনান্সিয়াল ইয়ারে দেওয়া যাবে কিনা এটা আমার ক্লিয়ারলি হচ্ছে, তাই না? তোমরা আমার কইতে লাগে। তারা আমার কথা বেশ ফিজ দিয়ে তারা গেছে। আধা ঘন্টা পরে তারা এই যে লোকটা কী জানে নাম, সুন্দর আলী, এই সুন্দর আলীর লোকে আবার ঢুকছে ব্যাংকে। সেম পার্সন, হ্যাঁ সেম পার্সন। তো ঢুকিয়া তার কোনো কথা নাই, সুন্দর আলী আমার অ্যাপ্রোচ করতেছে যে লোনটা এখনই দিয়ে দেন। তা আমি আবার তারা যখন বুঝাতে চাইতেছি, ঠিক ওই সময় সুন্দর আলী সে খুব মানে আন্দোলন হয়ে গেল, হয়ে আমার 2 গালে 2 চট দিয়ে দেয়, এখনই নাকি তার লোন ডিসবার্স করতে। তারপর আবার কম্পিউটার ঢিলে ফেলে দিছে, কাগজপত্র ঢিলে ফেলে দিছে, ফালাই টেলে দিয়ে ব্যাংকে একটা সাংঘাতিক একটা বিশ্রী একটা কাণ্ড করে তারপর সে দিকে। আজকে আনুমানিক 2টার সময় যেটা ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে জানতে পারলাম যে একজন লোক লোন নেওয়ার জন্য আসলো। তা ওনার সঙ্গে আরও একজন লোক আসলো, তার নাম
সুন্দর আলী ব্রাঞ্চ ম্যানেজারের যেটা ইনফর্ম করলো। তো আসার পর তারা ব্যাংকে একটু হইচই হল্লাঘাল্লা করেছে। ব্রাঞ্চ ম্যানেজারকেও ওনারা 1-2টা চড়থাপ্পড় দিয়েছে। তো এই ব্যাপারে এখানে দেখলাম যে কিছু কম্পিউটার একটা এবং কিছু ফাইল ওরা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। তো তখন পুলিশ এবং আমরা প্রশাসনের তরফ থেকে সংবাদ পাওয়া মাত্রই আমরা এখানে আসলাম। দেখার পর পরিস্থিতি বিবেচনা করে আমরা সঙ্গে সঙ্গে ওনাকে এফআইআর করে অ্যাকর্ডিংলি পুলিশকে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। উনি এফআইআর করছেন ব্রাঞ্চ ম্যানেজার, পুলিশ ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যান দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে, ফলে বাড়ছে মৃতের সংখ্যাও। এমনই এক যান দুর্ঘটনা ঘটল মুঙ্গিয়াকামী থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে 18 মুড়ায়। এই ঘটনায় আহত হয় 4 জন। বাইক ও গাড়ি চালকের বেপরোয়ায় ক্রমাগত বেড়ে চলেছে দুর্ঘটনা। স্বাভাবিকভাবে বেড়ে চলছে দুর্ঘটনায় মৃত্যুর তালিকাও। গত কয়েকদিন আগে তেলিয়ামুড়া থানা এলাকায় বাইক দুর্ঘটনায় একজনের মৃত্যুর পর গতকাল আবারও অটো দুর্ঘটনায় জখম হলো 4 জন। এদের মধ্যে 2 জনের জখম গুরুতর হয়, তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটে সকাল 9:30 নাগাদ মুঙ্গিয়াকামী থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে 18 মুড়ায়। জানা গেছে TR01B 3577 নম্বরের অটোটি যাত্রী নিয়ে চাম্পলাই থেকে মুঙ্গিয়াকামী হয়ে উত্তর মহারানীপুর যাওয়ার পথে 18 মুড়া 35 মাইলের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের ড্রেনে পড়ে যায়। আহত হয় শিশুসহ 4 জন। ঘটনাস্থল থেকে আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্ণ দেববর্মা এবং খগেন দেববর্মা নামে 2 ব্যক্তিকে জিবি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ অটোটিকে আটক করে। আমি নিজে একজন খগেন্দ্র দেববর্মা আমি নিজে আর কি, আর হ্যাঁ হইতেছে কর্ণ দেববর্মা, আর কর্ণ দেববর্মা স্ত্রী একজন সনলা, আমরা 3 জনই বেশি এখানে হয়ে গেছে। উল্লেখ করা যায় যে গত 1 মাসে তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী থানা এলাকায় শুধুমাত্র আসাম আগরতলা জাতীয় সড়কে 7টি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মৃত্যু হয়েছে 2 জনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রিটার্নিং ওয়াল নির্মাণে ব্যাপক দুর্নীতি লক্ষ্য করা গেছে কৈলাসহরের নামিয়াপুরা ইন্দ্রনগর স্কুলের পাশে। এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদারদের বিরুদ্ধে। কৈলাসহরের নামিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনগর স্কুলের পাশে রিটেইনিং ওয়াল নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। 200 মিটার রিটেইনিং ওয়াল নির্মাণে রড কম ব্যবহার করা হচ্ছে, কংক্রিট নির্মাণেও সিমেন্ট কম দেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ার বিদ্যুৎ চাকমা কাজের সাইটে যান না, জনৈক ইশাচ আলী নামে এক ঠিকাদার কাজ করাচ্ছেন। ব্লক থেকে বরাদ্দ ইট, সিমেন্ট, রড ব্যাপক হারে বিক্রয়ে অভিযোগ করছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এত নিম্নমানের কাজ হয়েছে যে পাশে পুকুর খনন করার পর রিটেইনিং ওয়াল ভেঙে পড়বে, কারণ নিচে বেস দেওয়া হয়নি। বারবার ইঞ্জিনিয়ারকে জানানোর পরেও কোনো কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েতকে কয়েকবার লিখিতভাবে জানানোর পরেও কোনো ফল হয়নি। গত বছর কাজ ধরা হয়েছিল। রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রী যাবার পথে রিটেইনিং ওয়াল পড়ে যাচ্ছে, বেশ কয়েকজন গর্তে পড়ে আহত হন। অথচ কাজের বরাদ্দ প্রায় 17 লক্ষাধিক টাকা। এটা নিয়ে আবার আরম্ভ করছে কাজ আরম্ভ করার পরে তারা যা মনে চায় মেশিন আনছে, আসলে এটা পারতো না কাজ, এইরকম পঞ্চায়েত করছে। এটা ইঞ্জিনিয়ারে প্রচুর টাকা পয়সা, তারা এই মেশিন 10,000 হইলে তারা 20,000 টাকা এরকম লইছে, লেবার 10 জন কাটাইলে 20 জনে এইরকম পয়সা করিয়া তারা খাইছে। তো এইবার তারা কাজ আবার আরম্ভ, তারা তো এইভাবে আরম্ভ করছে। বাঁশের পাতা, এই সমস্ত আমরা রড লম্বা লম্বা পাতলা মান দিলাম, এই সমস্ত করছে। এরপরে কংক্রিট রড তারা লম্বা লম্বা 8 mm জায়গা 10 mm এড দিছে, 10 mm জায়গা 8 mm রড দিছে তারা, কিন্তু 16 জায়গা তারা 8 mm দিছে, 10 দিছে। হ্যাঁ, নিচে কোনো ছানি নাই, এইরকম অবস্থা করছে নিচে। এরপরে বাঁশর পাতা, ময়লা পাতি সব তার সিমেন্টের লেগে মাখাই টাকাই, কোনো ইয়ে নাই, যা মনে চাই খাম। এরপরে আমরা এটা মানে না, ইঞ্জিনিয়ার তো মনে হয় 1 বছর মাঝে ইঞ্জিনিয়ার দেখছি না এখানে। এরপরে এই কংক্রিটটা আনছে একদম, মানে এটা বলতে কিন্তু পাড়ার লগে পায়ের পাড়ার লগে ইয়েটা যায়, এবার রাবিশ। ওইটা আমরা বাধা দিচ্ছি যে এই কংক্রিট এটা কিরকম কাজ হয়েছে। তারা এখন আমরা মেসেরও হয় এটা গভর্নমেন্ট সাপ্লাই, আমরা হয় গভর্নমেন্ট সাপ্লাই, ঠিক আছে তোমরা আনো, ইঞ্জিনিয়ার আনো, ভিডিও আনো, আমরা ভিডিও দেখো কাজটা, এই হয়ে আমরা ইয়ে করছি। সুষ্ঠু মতো করার লাগিয়া আমরা 3-4 বার আমরা পঞ্চায়েত ডেপুটেশন দিছি, ঘেরাও করছি। আমরা পার্টির বদরুজ্জামানও আইসলা, আমরা বিরোধী সিনাও আইসলা, তাইনও দেখাইছি। আমরা দেখানোর পরে কাজটা তারা ওই ডেপুটেশন দেওয়ার পরে কিছু মাল আনিয়ে কিছু কাজ করায় করিয়া 15 দিন স্থগিত, 2 মাস স্থগিত থাকে।
এরপরে আরবার কিছু আনিয়া করায়। বর্তমানেও এই সিস্টেম করছে, ওই এক গাড়ি বেনে কিছু কংক্রিট আনে, ওই তুলা বালি আনে, আনিয়া 2-3 দিন করে, আর 2 সপ্তাহ বাদে আরবার আইয়া তুলা লই যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সভ্যপদ গ্রহণ অভিযানকে সামনে রেখে নানা সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগের শান্তিনগর অঞ্চল কমিটি। ডিওয়াইএফআই এর সভ্যপদকে সামনে রেখে